নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমাদের এএলপি পরীক্ষা তো আর চলেই এলো, 13 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু। তো পরীক্ষার আগে আমরা কি করছি এখানে না, এই আরআরবি এএলপির যে 2024-এ পরীক্ষাগুলো হয়েছিল সেই পরীক্ষার যে সায়েন্সের কোশ্চেন গুলো এসেছিল সেগুলো সম্বন্ধে আমরা আলোচনা করছি। এর আগে আমরা আরো 4টি ভিডিও বানিয়েছি, ঠিক আছে? তো তোমরা সেইগুলোকে দেখো। এখানে আমরা কি করছি না, সায়েন্সের যত কোশ্চেন এসছে সেই কোশ্চেন গুলোকে আমরা অ্যানালাইসিস করছি ও সেই কোশ্চেন রিলেটেড আরো যে যে কোশ্চেন গুলো আসতে পারে সেগুলো সম্বন্ধে আমরা জানছি, ঠিক আছে? তো এই ভিডিওগুলো দেখতে থাকো, এইগুলো তোমাদের নেক্সট আরআরবি এলপির জন্য খুবই হেল্পফুল হবে, ঠিক আছে? আর দেখো, পরের প্রশ্নটা দেখা যাক, প্রথম প্রশ্নটা দেখা যাক। কি বলেছে না, সিলেক্ট দ্য কারেক্ট ল ফর দ্য ফলোইং স্টেটমেন্ট। আচ্ছা, এই যে স্টেটমেন্টটা দিয়েছে এর জন্য আমাদের কারেক্ট ল কি হবে সেটা আমাদের জানতে চেয়েছে। কি বলেছে না, ডিউরিং এ কেমিক্যাল রিঅ্যাকশন মাস ইজ নাইদার ক্রিয়েটেড নট ডেস্ট্রয়েড। রাসায়নিক বিক্রিয়ার সময় ভর সৃষ্টি বা ধ্বংস করা যায় না। কি হয় না, রাসায়নিক বিক্রিয়ার সময় মোট ভর ও উৎপন্ন পদার্থের মোট ভর সবসময় কি থাকে না, সমান থাকে। ভর সৃষ্টি বা ধ্বংস করা যায় না। এটা কিসের সূত্র না, ল অফ কনজারভেশন অফ মাস। অপশন ডি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? এছাড়াও আমাদেরকে কি বলেছে না, ল অফ থার্মোডায়নামিক্স। ল অফ থার্মোডায়নামিক্স কি না, এখানে কি হয় না, এই সূত্রগুলো শক্তি, তাপ ও কাজের সঙ্গে সম্পর্কিত। এই সূত্রগুলি ব্যাখ্যা করে কিভাবে শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। সেইটা কোথায় ব্যাখ্যা করে না, ল অফ থার্মোডায়নামিক্স, ঠিক আছে? তো এখানে দেখো মোটামুটি 3টে ল আছে। আর প্রথমে একটা বলে আমরা কি জিরোথ ল বা জিরো ল, তারপরে আমাদের কি আছে ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, ঠিক আছে? তো এই থার্মোডায়নামিক্স এর যে জিরোথ ল আছে, জিরোথ লটা কি বলে না, এটা বলে যদি দুটো বস্তু কি হয় না, যদি দুটো বস্তুর কি হয় সেম টেম্পারেচার থাকে, তাহলে কি দে আর ইন থার্মাল ব্যালেন্স। মানে কি তারা থার্মাল ব্যালেন্সে থাকবে। দুটো বস্তুর তাপমাত্রা এক হলে তারা তাপীয় সাম্যাবস্থায় থাকবে, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট সূত্রটা আমাদের, তারপর থার্মোডায়নামিক্সের ফার্স্ট লটা কি বলে না, এনার্জি ক্যান নট বি ক্রিয়েটেড অর ডিস্ট্রয়েড। এনার্জিকে তৈরি করা যায় না বা ধ্বংস করা যায় না, অনলি চেঞ্জ। এটি শুধুমাত্র কি এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হয়। আচ্ছা, সেকেন্ড আমাদের সূত্রটা কি বলেছে থার্মোডায়নামিক্স এর, হিট অলওয়েজ গো ফ্রম হট বডি টু কোল্ড বডি। কি হয় না, তাপ সব সময় উষ্ণ বডি থেকে শীতল বডিতে ট্রান্সফার হয়, ঠিক আছে? আর থার্ড লটা আমাদের কি বলে থার্মোডায়নামিক্স এর না, শূন্য তাপমাত্রা। পরম শূন্য তাপমাত্রা কত, 0 ডিগ্রি কেলভিন। এই 0 ডিগ্রি কেলভিন তাপমাত্রায় কি না পৌঁছানো যায় না বা সম্ভব নয়, ঠিক আছে? এটা আমাদের থার্ড লতে বলেছে, ঠিক আছে? এরপর আমাদের কি আছে না, হেনরিস ল, ঠিক আছে? তো হেনরিস ল কি না, তাপমাত্রা যদি স্থির থাকে কোনো তরলে দ্রবীভূত গ্যাসের পরিমাণ সেই গ্যাসের চাপের সমানুপাতিক হয়। কি হয় না, কি তাপমাত্রা তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে কি কোনো তরলে দ্রবীভূত গ্যাসের পরিমাণ ওই গ্যাসের চাপের সঙ্গে সমানুপাতিক হয়। এই সূত্র কি না, তরলে দ্রবীভূত গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। চাপ বাড়লে তরলের গ্যাসের দ্রাব্যতা বাড়ে, আর চাপ কমলে গ্যাস তরল থেকে সরাসরি বেরিয়ে আসে, ঠিক আছে? আচ্ছা, চার্লস ল কি বলেছে না, চার্লস ল কি বলে না, অ্যাট কনস্ট্যান্ট প্রেসার দ্য ভলিউম অফ এ গ্যাস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইটস অ্যাবসলিউট টেম্পারেচার। কি না, ভলিউম কার সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল, অ্যাবসলিউট টেম্পারেচারের সঙ্গে, ঠিক আছে? এখানে কি হবে না, যদি হিট যদি আমরা বাড়াই তাহলে কি হবে না, হিট বাড়ালে আমার গ্যাসের আয়তনও হবে আমার বাড়বে। আর হিট যদি আমরা কমাই তাহলে গ্যাসের আয়তন কি হবে না, কমবে, ঠিক আছে? তাহলে এখানে ভি ভ্যারিয়াস টি, তো এটা কি আমরা কেমন ভাবে লিখতে পারি না, V1/T1 সমান V2/T2, এরকম ভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে? আচ্ছা, এখানে এটা কি ছিল আমাদের, এটা ছিল চার্লস ল। আচ্ছা, গ্যাস সম্বন্ধে আরেকটা আছে আমাদের কি, বয়েলস ল। বয়েলস লটা কি বলেছে, at constant temperature the pressure of a gas is inversely proportional to its volume। কি হবে, প্রেসারটা ইনভার্সলি প্রপোর্শনাল কার সঙ্গে না, তার ভলিউমের সঙ্গে, ঠিক আছে? তাহলে এটাকে আমরা কেমন ভাবে লিখতে পারি না, P1/V1 সমান P2/V2, ঠিক আছে? তাহলে চার্লসের সূত্র, আমাদের বয়েলের সূত্রটা কি তাহলে না, কনস্ট্যান্ট টেম্পারেচার যদি স্থির থাকে তাহলে কি হবে না, প্রেসার অফ এ গ্যাস মানে গ্যাসের এই প্রেসারটা কি হবে না, তার গ্যাসের চাপের সঙ্গে সমানুপাতিক হবে, ব্যস্তানুপাতিক হবে, ঠিক আছে? তো এই চার্লসের সূত্র আর বয়েলের সূত্রের কম্বিনেশন যে সূত্রটা আছে সেটিকে আদর্শ গ্যাস সমীকরণ বলে। সেটি কি, সেই সূত্রটা কম্বিনেশন সূত্রটা কি হবে, নির্দিষ্ট পরিমাণ গ্যাসের ক্ষেত্রে কিনা গ্যাসের আয়তন তাপমাত্রার সমানুপাতিক এবং চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক থাকে। তাহলে V ভ্যারিয়াস T/P,
ঠিক আছে, এটা আমাদের বয়েলের সূত্র, চার্লসের সূত্রের সমন্বয় হয়ে যাবে। ঠিক আছে, তো এটাকে আমরা কেমন ভাবে লিখতে পারি, না পিভি বাই টি, এটা সমান কি কনস্ট্যান্ট, বা আমরা কেমন ভাবে লিখতে পারি এটাকে, পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান পি টু ভি টু বাই টি টু। ঠিক আছে, বুঝতে পেরেছো? পরের প্রশ্নটা দেখবো। পরের প্রশ্নটা কি বলেছে, না দ্য রিলেশন বিটুইন থ্রাস্ট, প্রেসার অ্যান্ড এরিয়া অফ অ্যান অবজেক্ট গিভেন দ্য মিডিয়াম ইজ। আচ্ছা, থ্রাস্ট এখানে কি, থ্রাস্ট মানে কি, ধরো তুমি একটা বালির উপর দিয়ে হাঁটছো, ঠিক আছে, তুমি বালির উপরে দাঁড়িয়ে আছো, ঠিক আছে, তো জুতো প্রথমে দেখো, প্রথম পজিশন কি, না তুমি জুতো পরে দাঁড়িয়ে আছো, যদি জুতো পরে বালির মধ্যে দাঁড়িয়ে থাকো তাহলে কি তুমি বালির মধ্যে ঢুকে যাবে? ঢুকে যাবে না। এবার ২ নম্বর পজিশন তুমি ভাবো, না তুমি বালির মধ্যে হাই হিলস পরে দাঁড়িয়ে আছো। তাহলে হাই হিলস পরে দাঁড়িয়ে থাকলে কি হবে? না হাই হিলস এর কেমন হবে হয়, এরকম পয়েন্টিং হয়। ঠিক আছে? তো এই জায়গাটা কি হয়ে যাবে? বালির মধ্যে ঢুকে যাবে। তাই তো? তো ওই ওজন, দেখো ১ম ক্ষেত্রেও তোমার ওজন ছিল, ২য় ক্ষেত্রেও তোমার ওজন ছিল। ১ম ক্ষেত্রে তুমি চটি পড়েছিলে, ২য় ক্ষেত্রে তুমি হিলস পরে আছো। তাহলে ওজন তো একই আছে, তোমার ওজন। কিন্তু মাটিতে লেগে থাকা যে জায়গাটা, মাটিতে যখন জুতো লেগেছিল তখন কেমন ছিল? এই জায়গাটা পুরোটা লেগেছিল। আর যখন এই জায়গাটা হিলস এর জায়গা লাগছে, এইটুকুনি জায়গা শুধুমাত্র লাগছে। তাহলে কি এর ক্ষেত্রফলটা কমে যাচ্ছে, তাই তো? জুতোর ক্ষেত্রফল বড়, আর হাই হিলসে কি, না খুব ছোট ক্ষেত্রফল, খুব ছোট ক্ষেত্রফল। তাহলে কি চাপ কি, না চাপ হলো একটা পৃষ্ঠের ওপর কত জোর পড়ছে, ঠিক আছে, সেইটাই হচ্ছে আমার চাপ। তো ছোট ক্ষেত্রফল যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, ছোট ক্ষেত্রফলের ক্ষেত্রে আমার চাপ বেশি হবে, আর যদি বড় ক্ষেত্রফলের ক্ষেত্রে আমার চাপ কম হবে। তাহলে থ্রাস্ট কি আমার হচ্ছে, থ্রাস্ট হচ্ছে এই যে চাপ দেওয়ার বল, সেটাকে বা চাপ দেওয়ার বল, সেটাকেই বলছে আমার কি থ্রাস্ট। ঠিক আছে, তাহলে থ্রাস্ট কিসের কিসের উপর নির্ভর করে, আর থ্রাস্ট নির্ভর করে চাপের উপর, কতটা চাপ পড়ছে, আর এই ক্ষেত্রফল, এই কতটা জায়গা জুড়ে পড়ছে, ঠিক আছে, ক্ষেত্রফলটার উপর নির্ভর করে। তাহলে থ্রাস্ট সমান আমরা কি বলতে পারি, আর থ্রাস্ট সমান কি, না চাপ গুণিতক ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে এখানে প্রেসার বা চাপ কত বলেছে, পি, আর এরিয়া কত বলেছে, এ। তাহলে টি সমান পি ইন্টু এ। ঠিক আছে, টি সমান পি ইন্টু অপশন এ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, পরের প্রশ্নটা দেখবো কি বলেছে। পরের প্রশ্নটা বলেছে, না ফেরাস সালফেট হুইচ অফ দ্য ফলোইং অবটেন্ড আপন হিটিং ফেরাস সালফেট। ঠিক আছে, ফেরাস সালফেট উত্তপ্ত করলে নিচের কোনটি পাওয়া যায়? ঠিক আছে, তো এবার দেখো, ফেরাস সালফেটকে আমরা যদি উত্তপ্ত করি, ফেরাস সালফেটের সংকেত কি, না Fe SO4। ঠিক আছে, এটি কি কালারের হয়, না একটি সবুজ রঙের একটি লবণ। এটি একটি, এটা একটা কি, এটা সবুজ রঙের লবণ। তো এটিকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে কি হবে, না এটা ভেঙে যাবে। আর এই ভেঙে যাওয়াটাকে আমরা কি বলি, না থার্মাল ডিকম্পোজিশন রিয়াকশন। এটিকে আমরা কি ধরো হিট যদি দিই, তাহলে FeSO4, একে যদি আমরা হিট দিই, হিট দিলে কি হয়ে যাবে, এটা ভেঙে যাবে। আর এই যে রিয়াকশনটা হবে সেটাকে আমরা কি বলছি, থার্মাল ডিকম্পোজিশন রিয়াকশন বা তাপীয় বিশ্লেষণ বিক্রিয়া। কি তৈরি হবে, না Fe2O3 তৈরি হবে, Fe2O3 তৈরি হবে, প্লাস আমাদের কি, না SO2 গ্যাস তৈরি হবে, প্লাস SO3 গ্যাস তৈরি হবে। ঠিক আছে, আর এই Fe2O3, ঠিক আছে, এটা কি আমাদের, Fe2O3 হচ্ছে আমাদের কি, না ফেরিক অক্সাইড। এই ফেরিক অক্সাইডটা কি রঙের হয়, না এটা একটা বাদামি বর্ণের হয়, সলিড, এটা একটা সলিড হয়। আর কি হয়, না বাদামি বর্ণের হয়। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের গ্যাস, এটা হচ্ছে আমাদের গ্যাস। ঠিক আছে, তাহলে আমাদের কি কি তৈরি হয়, না ফেরিক অক্সাইড, সালফার ডাইঅক্সাইড আর কি, সালফার ট্রাইঅক্সাইড। ঠিক আছে, অপশন বি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এই ধরনের আরো কি কি কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসতে পারে সেগুলোকে আমরা দেখে নেবো। ঠিক আছে, দেখো প্রথমে বলেছে কি, না হুইচ অফ দ্য ফলোইং অবটেন আপন হিটিং ফেরাস সালফেট। ঠিক আছে, ফেরাস সালফেটকে আমাদের উৎপন্ন করলে কি উৎপন্ন হবে, না ফেরিক অক্সাইড, সালফার ডাইঅক্সাইড এন্ড সালফার ট্রাইঅক্সাইড। ঠিক আছে, এগুলো তোমরা মুখস্থ করে রাখো, এই রিলেটেড কোশ্চেন পরীক্ষা এলে তোমরা যাতে অ্যান্সার করতে পারো। আচ্ছা, তারপরে কি, না PbNO3 হোল 2 কি, না লিড নাইট্রেট। একে যদি আমরা উত্তপ্ত করি তাহলে কি পাবো, না PbO। ঠিক আছে, লিড অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড এন্ড অক্সিজেন। ঠিক আছে, তারপরে বলেছে কি, না CaCO3 বা ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কি পাওয়া যাবো, CaO, ক্যালসিয়াম অক্সাইড আর কি কার্বন ডাই অক্সাইড পাবো। আচ্ছা, তারপরে CuCO3 বা কপার কার্বনেট, একে উত্তপ্ত করলে আমরা কি পাবো, না CeO কপার অক্সাইড আর কি CO2 কার্বন ডাই অক্সাইড পাবো। ঠিক আছে, ZnCO3 বা জিঙ্ক কার্বনেট, একে যদি আমরা উত্তপ্ত করি তাহলে কি পাবো, না ZnO জিঙ্ক অক্সাইড আর কি পাবো, কার্বন ডাই অক্সাইড পাবো। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের কি কপার সালফেট সলিউশনকে যদি আমরা কি, হোয়েন আয়রন রিয়াক্টস উইথ কপার সালফেট সলিউশন, তখন আমরা
কি কি পাবো? আয়রন সালফেট আর কপার পাবো। ঠিক আছে? আচ্ছা, তারপরে যখন জিঙ্ক রিঅ্যাক্ট উইথ হাইড্রোক্লোরিক অ্যাসিড, যদি জিঙ্ক হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে রিঅ্যাক্ট করে তাহলে কি পাবো? না ZnCl2 বা জিঙ্ক ক্লোরাইড আর কি হাইড্রোজেন গ্যাস পাবো। ঠিক আছে? আচ্ছা, তারপর বলছে সিলভার ক্লোরাইড ইজ এক্সপোজড টু সানলাইট, খুব ইম্পর্টেন্ট এটা। এই সিলভার ক্লোরাইডকে সূর্যের উপরে রাখলে কি ঘটে? না সিলভার অ্যান্ড ক্লোরিন কি করে Ag+Cl2, ঠিক আছে? এটা ফটোকেমিক্যাল ডিকম্পোজিশন রিঅ্যাকশন, খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় বারবার আসে। ঠিক আছে? তারপরে প্রশ্ন মধ্যে কি বলেছে? না বেরিয়াম ক্লোরাইড ও সোডিয়াম সালফেটের বিক্রিয়া করলে কি অবক্ষেপ তৈরি হয়? কি হয়? BaSO4, ঠিক আছে? বেরিয়াম সালফেট, ঠিক আছে? আচ্ছা, তারপর আমাদের 10 নম্বরটা কি ছিল? না when copper powder is heated in air, কপার পাউডারকে এয়ার এর মধ্যে হিট করা হলে কি হবে? না CuO, আমরা কি পাবো? না কপার অক্সাইড পাবো। তারপর আমাদের কি বলেছে? না ম্যাগনেসিয়াম রিবন বার্ন ইন এয়ার। আচ্ছা, ম্যাগনেসিয়ামের ফিতাকে যদি বাতাসে জ্বালালে কি উৎপন্ন হয়? এটিও খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? এটিও পরীক্ষায় বারবার আসে। কি পাবো আমরা? MgO বা ম্যাগনেসিয়াম অক্সাইড পাবো। আচ্ছা, তারপর আমাদের কি বলেছে? না কুইক লাইম ও জলের বিক্রিয়ায় কি তৈরি হয়? না ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা স্লেক লাইম তৈরি হয়। খুব ইম্পর্টেন্ট। তারপর বলছে সোডিয়াম জলের সঙ্গে বিক্রিয়া করলে কি ঘটে? না NaOH প্লাস H2O, সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন গ্যাস তৈরি করে। আচ্ছা, হাইড্রোজেনকে যদি অক্সিজেনের মধ্যে জ্বালায় তাহলে কি তৈরি হয়? না H2O, জল তৈরি হয়। আচ্ছা, তারপর আমাদের কি? না when iron rust, কি না জং রাসায়নিকভাবে কি? জং রাসায়নিকভাবে হাইড্রেট আয়রন, ঠিক আছে? হাইড্রেটেড আয়রন অক্সাইড Fe2O3 আর কি এটা? 10H2O, এটাকে X দিয়ে হবে 10H2O, ঠিক আছে? আচ্ছা, তারপর আমাদের কি বলেছে? 12 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে? না সোডিয়াম কার্বনেট সম্পর্কে নিচের কোনটি ভুল সেটি আমাদের বলতে বলেছে। ঠিক আছে? তো সোডিয়াম কার্বনেট কি? সোডিয়াম কার্বনেট বা হচ্ছে সোডিয়াম কার্বনেট, একে আমরা কি বলি? না Na2CO3। এর একটা ব্রাউন কালারের হয় পদার্থ, যেটাকে কি না ওয়াশিং সোডাও বলা হয়। ঠিক আছে? তাহলে এই সোডিয়াম কার্বনেট কি? না একটা ওয়াশিং সোডা, যেটা বলা হয় এটি কি না একটি ক্ষারীয় পদার্থ, মূলত শিল্পে ও পরিষ্কার পরিচ্ছন্ন করতে এটি ব্যবহার করা হয়। ঠিক আছে? তো এটি সোডিয়াম কার্বনেট কি একটা শক্তিশালী ক্ষার, এটা কি হয় না, তারপরে দেখেন তাহলে আমাদের কি বলেছে? ইন্ডাস্ট্রিতে, ঠিক আছে, ব্যবহার হয়, শিল্পে ও পরিষ্কারের কাজে ব্যবহার করা হয়। ঠিক আছে? তারপর বলছি কাঁচ, সাবান এবং কাগজ শিল্পে ব্যবহার করা হয়, এটা ঠিক। তারপরে কি বলেছে? না সোডিয়াম কার্বনেট বোরাক্সের মতো সোডিয়াম যৌগ জন্য ব্যবহৃত হয়। সোডিয়াম কার্বনেট বোরাক্সের মতো কি না সোডিয়াম যৌগ তৈরি করতে ব্যবহৃত হয়। কেমিস্ট্রি এটা ঠিক। তারপরে কি বলেছে? না সোডিয়াম কার্বনেট পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিডকে প্রশমিত করতে ব্যবহৃত হয়। এটি আমাদের ভুল। তাহলে এটি আমাদের রাইট আনসার হয়ে যাবে। ঠিক আছে? কারণ কি হয় না সোডিয়াম কার্বনেট একটি শক্তিশালী ক্ষার, এটা পাকস্থলীর জন্য ক্ষতিকর। ঠিক আছে? তো পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড প্রশমিত করতে কি ব্যবহৃত করা হয় তাহলে? ব্যবহৃত হয় হচ্ছে NaHCO3 বা সোডিয়াম বাইকার্বনেট। ঠিক আছে? সোডিয়াম বাইকার্বনেট ব্যবহার করা হয়। সোডিয়াম কার্বনেট ব্যবহার করা হয় না। কারণ এটা কি? না এটি শক্তিশালী ক্ষার। সেই জন্য আমাদের একটু দুর্বল ক্ষার ব্যবহার করা হয় আমাদের পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিডকে প্রশমিত করতে, সেটা কি NaHCO3 বা কি না সোডিয়াম বাইকার্বনেট। ঠিক আছে? তারপর কি বলে? সোডিয়াম কার্বনেট গার্হস্থ্য কাজে, পরিষ্কার কাজে, এটাও ঠিক। তাহলে আমাদের অপশন সি রাইট আনসার হয়ে যাবে। আচ্ছা, আমাদের 14 নম্বর প্রশ্ন কি বলেছে? না ফ্লেমিং এর বাম হাতের নিয়মে মধ্যমা কোন ভৌত রাশি নির্দেশ করে? ঠিক আছে? আচ্ছা, এই যে ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল আছে, ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল কিসের জন্য ব্যবহার করা হয়? না এটি ব্যবহার করা হয় চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি বিদ্যুৎ প্রবাহিত করা হয়, তাহলে সেই তারের ওপর কি না ফ্লেমিং লেফট হ্যান্ড রুল ব্যবহার করা হয় চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি বিদ্যুৎ প্রবাহিত হয়, তাহলে সেই তারের ওপর বল কোন দিকে প্রয়োগ হবে সেটি নির্ণয় করতে আমাদের কি করা হয়? না ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল ব্যবহার করা হয়। ঠিক আছে? আর এই সূত্রটা কোথায় ব্যবহার করা হয়? না ইলেকট্রিক মোটরে এটি ব্যবহার করা হয়। বুঝতে পেরেছো? তো ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুলে কি বলা আছে? না আমাদের যদি বাঁ হাতের কি বুড়ো আঙুল, ঠিক আছে, তারপর হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার, আমাদের থাম্ব, ইন্ডেক্স ফিঙ্গার আর হচ্ছে মিডল ফিঙ্গার, যদি তিনটেকে এমন সঙ্গে একসঙ্গে রাখা হয় যাতে কি তিনটের সঙ্গে লম্বভাবে থাকবে বা 90 ডিগ্রি কোণে যদি থাকে, তাহলে কি বলা হয়? না তাহলে কি না আমাদের ফোর ফিঙ্গার, ঠিক আছে, ফোর ফিঙ্গার আমাদের কি নির্দেশ করে? ফোর ফিঙ্গার নির্দেশ করে এটা ম্যাগনেটিক ফিল্ড নির্দেশ করে। আচ্ছা, মিডল ফিঙ্গার আমাদের কি নির্দেশ করে? মিডল ফিঙ্গার আমাদের নির্দেশ করে কি না ইলেকট্রিক কারেন্ট। ইলেকট্রিক কারেন্ট। আর আমাদের থাম্ব কি নির্ণয় করে? না থাম্ব নির্ণয় করে যে কোন দিকে বলটা কোন দিকে প্রবাহিত হবে, মোশন বা ফোর্স।
ঠিক আছে? তাহলে আমাদের কি ৩ টে আমাদের বাঁ হাতের যদি আমাদের থাম্ব, তারপর আমাদের হচ্ছে ইনডেক্স ফিঙ্গার, আর হচ্ছে আমাদের যে ফোর ফিঙ্গার, আর হচ্ছে আমাদের মিডল ফিঙ্গার যদি ৩ টের সঙ্গে লম্বভাবে থাকে, তাহলে কি করবে? না যদি আমাদের এই ফোর ফিঙ্গার ম্যাগনেটিক ফিল্ড নির্দেশ করে, ম্যাগনেটিক ফিল্ড, আর আমাদের যদি যে মিডল ফিঙ্গার যদি ইলেকট্রিক কারেন্ট কারেন্ট নির্দেশ করে, তাহলে আমাদের থাম্ব কি নির্ণয় করবে? না মোশন বা ফোর্স এটিকে নির্ণয় করবে। ঠিক আছে? তাহলে এখানে মনে রাখবে কি না, দেখো প্রথমে আমাদের কি আছে? প্রথমে আছে আমাদের থাম্ব, ঠিক আছে? তারপরে আছে আমাদের কি না ফোর ফিঙ্গার, তারপরে কি আছে আমাদের মিডল ফিঙ্গার, ঠিক আছে? তো মনে রাখবে কি এফবিআই রুল, এফবিআই। তা থাম্ব কি নির্ণয় করবে? না ফোর্স, ঠিক আছে? আচ্ছা এফ কি নির্ণয় করবে? না হচ্ছে ফোর্থ ফিঙ্গার কি নির্ণয় করবে? বি, বি মানে হচ্ছে চৌম্বক ক্ষেত্র, ঠিক আছে? আর মিডল ফিঙ্গার কি নির্ণয় করবে? আই, ঠিক আছে? তাহলে কি রুল হয়ে যাবে? এফবিআই রুল। বুঝতে পেরেছো? আর তাহলে আমাদের প্রশ্ন কি বলেছে? না বাম হাতের নিয়মে মধ্যমা, আমাদের হচ্ছে মধ্যমা কোন ভৌত রাশি নির্ণয় করে, ঠিক আছে? মিডল ফিঙ্গার তাহলে কি করে? ইলেকট্রিক কারেন্ট। অপশন বি আমাদের রাইট আনসার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা পরের প্রশ্ন দেখবো। পরের প্রশ্ন বলেছে কি না কোন কোষীয় অঙ্গাণু সাইটোপ্লাজমের বিভিন্ন অংশে পদার্থ পরিবহন করে? এর আগের লেকচারে ৪ নাম্বার লেকচারে তোমাদের আমি কি না একটা কোশ্চেন ছিল, তো সেই কোশ্চেনেতে আমাদের পুরো ডিটেলস একদম বিভিন্ন কোষ অঙ্গাণু, তাদের কাজ, ঠিক আছে, ছবি সহ সেগুলো আমি পুরো আলোচনা করেছি। ঠিক আছে? তো সেই ভিডিওতে গিয়ে তোমরা ৪ নাম্বার আমাদের লেকচারে গিয়ে সেটি পুরো দেখবে। ঠিক আছে? তাহলে তোমাদের এই কোষের বিভিন্ন অঙ্গাণু সম্বন্ধে কোনো ডাউট থাকবে না। বুঝতে পেরেছো? তাহলে আমাদের এখানে প্রশ্নটা কি বলেছে ১৮ নম্বর, না কোন কোষীয় অঙ্গাণু সাইটোপ্লাজমের বিভিন্ন অংশে পদার্থ পরিবহন করে? সাইটোপ্লাজম কি? না এই একটা হচ্ছে তোমার কোষ, এই কোষের মধ্যে বিভিন্ন অঙ্গাণু আছে। তো এই অঙ্গাণুগুলো যে তরলের মধ্যে ভেসে রয়েছে সেই তরলটাকে আমরা কি বলি? সাইটোপ্লাজম। ঠিক আছে? তো তাহলে কোন কোষীয় অঙ্গাণুটা সাইটোপ্লাজমের বিভিন্ন অংশের মধ্যে পদার্থ পরিবহন করে, এক জায়গা থেকে আরেক জায়গায় পদার্থ পরিবহন করে, কোন কোষীয় অঙ্গাণুটি? না অপশন আমাদের সি রাইট আনসার হয়ে যাবে কি না এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটি কি করে আমাদের? না এইটি হচ্ছে আমাদের পরিবহন করে। ঠিক আছে? তাহলে কি না এটি হলো একটা ঝিল্লি বেষ্টিত কি নালিকা জাল, ঝিল্লি বেষ্টিত নালিকা জাল, কি না এটা সাইটোপ্লাজম জুড়ে এটি বিস্তৃত থাকে। কোষের ভেতর কি রাস্তাঘাটের মতন কাজ করে। এটি কি প্রোটিন, চর্বি ও অন্যান্য পদার্থ পরিবহন করে, তাই এটিকে কোষের পরিবহন ব্যবস্থা বলা হয় বা ট্রান্সপোর্ট সিস্টেম অফ সেল বলা হয় এটিকে। ঠিক আছে? আচ্ছা এরপর আমাদের অপশন ছিল কি মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে আমরা কি বলি? না মাইটোকন্ড্রিয়া হচ্ছে এই কি এটিপি তৈরি করে। তাহলে আমরা কোষের শক্তিঘরও বলি। ঠিক আছে? তারপর হচ্ছে লাইসোজোম। লাইসোজোম কি করে? না কোষের বর্জ্য পদার্থকে হজম করে নেয়। ঠিক আছে? আমরা লাইসোজোমকে কি বলি? এছাড়াও কোষের সুইসাইডাল ব্যাগ বলি। তারপর আমরা ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট কি উদ্ভিদে পাওয়া যায়। এই ক্লোরোপ্লাস্টের কি হয়? না গ্রানা থাকে, সেই গ্রানাতে কি হয়? না ফটোসিনথেসিস হয়। ঠিক আছে? বুঝতে পেরেছ? আচ্ছা এরপর আমাদের ২৫ নম্বর প্রশ্নটা কি বলেছে? না কেউ যদি দূরের বস্তু স্পষ্ট দেখতে পায়, দূরের বস্তু স্পষ্ট দেখতে পায় কিন্তু কাছের বস্তু পরিষ্কার দেখতে পায় না, তবে এই ধরনের চোখের ত্রুটি সংশোধন করা যায় ড্যাশ দ্বারা। আচ্ছা প্রথমে আমরা জানবো এই ধরনের ত্রুটিকে কি বলে। দেখো নরমাল আই কি হয়? নরমাল আই কোনো আলো এরকম ভাবে আসছে, ঠিক আছে? আলো এসে আমাদের চোখের মধ্যে যে লেন্স রয়েছে, লেন্সে পড়ে সেটি এই যেখানে রেটিনা রয়েছে, এই রেটিনাতে সেটার ছবি তৈরি হচ্ছে। ঠিক আছে? তারপর সেটিকে আমরা দেখতে পাচ্ছি। এবার মায়োপিয়াতে কি হয়? হচ্ছে মায়োপিয়াতে কি হয় না প্রথমে ২ ধরনের হয় চোখের অ্যাবনরমালিটি। একটা হয় কি আমাদের মায়োপিয়া, আর একটা আমাদের কি হয় না হাইপারমেট্রোপিয়া। এখানে কি বলেছে না দূরের বস্তু স্পষ্ট দেখতে পায় কিন্তু কাছের বস্তু পরিষ্কার দেখতে পায় না। এটা কিসের মধ্যে হয়ে যাবে? না এটা হাইপারোপিয়ার মধ্যে চলে আসবে। ঠিক আছে? হাইপারোপিয়াটা কি? হাইপারোপিয়াতে কি হবে? না এই দেখো এই লেন্সের মাধ্যমে ছবিটা আসে কি না আমাদের এই যে রেটিনা রয়েছে, রেটিনা থেকে দূরে মানে এরকম জায়গায় ছবিটা তৈরি করছে। ফলে কি না ঝাপসা ঝাপসা পড়া আলোটা তৈরি করবে। ঠিক আছে? তো কাছের বস্তু এতে কি হয়? না দূরের বস্তু দেখা যায় কিন্তু কাছের বস্তু দেখা যায় না। এই সমস্যাকে বলা হয় দূরদৃষ্টি বা হাইপোরোপিয়া বলা হয়। ঠিক আছে? তো কাছের বস্তুর আলো কি হয় না কাছের বস্তুর আলো কিভাবে রেটিনায় ফোকাস হয় ঠিকভাবে কি রেটিনাতে ফোকাস হচ্ছে না। তো এটিকে ফোকাস করার জন্য কি করতে হবে? না উত্তল লেন্স, এই যেখানে একটা আমাদের কি না এই যে উত্তল লেন্স আমরা একটা লাগিয়ে দিয়েছি। এই সামনে একটা উত্তল লেন্স লাগিয়ে দিলে কি হবে? এই আলোটিকে আলোগুলো আরো ডাইভার্জ করে দেবে, ফলে কি রেটিনার মধ্যে ছবিটা তৈরি হবে। ঠিক আছে? তাহলে হাইপারোপিয়া যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? না আমাদের একটা গ্লাস পড়তে হবে, সেই গ্লাসটা কি হতে হবে? না উত্তল দর্পণ হতে হবে। ঠিক আছে? তো এই উত্তল দর্পণ কি করে? না আলোকে একত্রিত করে ও রেটিনার মধ্যে সেটিকে ফোকাস করে। তারপরে কি না এটি ছবিকে রেটিনাতে ফেলতে ঠিকভাবে সাহায্য করে। ফলে কাছের বস্তু পরিষ্কারভাবে দেখা যায়। বুঝতে পেরেছো? তারপর আরেকটা কি আছে? মায়োপিয়া। মায়োপিয়াতে কি হয়? না কাছের বস্তু দেখা যায় কিন্তু দূরের বস্তু দেখা যায় না। এর ফলে কি হয়? না এই দেখো লেন্সের মধ্যে দিয়ে এসে ছবিটি রেটিনাতে না পড়ে রেটিনার আগে পড়ে যাচ্ছে। কোথায় পড়ছে? না রেটিনার ঠিক দেখো আগে
পড়ে যাচ্ছে। তো সেটিকে ঠিক করার জন্য আমরা এখানে একটা না কনভেক্স লেন্স, ঠিক আছে? আমরা এটা কি করবো না কনভেক্স লেন্স এখানে লাগিয়ে দেবো, ঠিক আছে? অবতল আমরা একটা লেন্স লাগাবো, যেটি কিনা দূরের বস্তু যেটা ঝাপসা দেখা যেত, রেটিনার সামনে তৈরি হতো না, সেটিকে কি ঠিক করে দেবে অবতল লেন্স। কি আলোকে ছড়িয়ে, কারণ অবতল লেন্স কেন লাগাবো, কারণ দেখো অবতল লেন্স আলোটাকে ছড়িয়ে দেয়, এইখানটা দেখো কিছুটা ছড়িয়ে দিচ্ছে আলোটাকে, ফলে কি সেটা গিয়ে রেটিনাতে আমাদের ফোকাস হচ্ছে। বুঝতে পেরেছো? আচ্ছা, পরের প্রশ্নটা দেখবো। কি বলেছে, স্টেনলেস স্টিল পেতে লোহার সঙ্গে নিচের কোন ধাতুগুলি মেশানো হয়? ঠিক আছে, স্টেনলেস কি না লোহারই একটি মিশ্র ধাতু। শুধু লোহাতে কি হয় না জং ধরে যায়, তাই অন্য কিছু ধাতু এর মধ্যে মেশানো হয়। তা কি কি ধাতু এর মধ্যে মেশানো হয়? না ক্রোমিয়াম আর নিকেল মেশানো হয়, ঠিক আছে? নিকেল আর ক্রোমিয়াম। এই নিকেল কি করে? এই নিকেল হচ্ছে এই শক্তি ও স্টেনলেস স্টিলের যে শক্তি ও উজ্জ্বলতা সেটিকে দেয় আমাদের নিকেল। আর ক্রোমিয়াম কি করে না ক্রোমিয়াম করে সেটিকে কি যে জং থেকে রক্ষা করে হচ্ছে ক্রোমিয়াম, ঠিক আছে? আচ্ছা, তারপরে প্রশ্নটা কি বলেছে দেখবো। না সলিড CO2 গ্যাস কনভার্টেড ডাইরেক্টলি ইনটু দ্য গ্যাসিয়াস স্টেট আপন ডিক্রিজিং দ্য প্রেসার টু। আচ্ছা, চাপ কমলে এই কঠিন CO2 কি হয় না কঠিন CO2 কনভার্ট হয় ডাইরেক্টলি গ্যাসে রূপান্তরিত হয়, ঠিক আছে? তো কি না কোনো চাপে কঠিন CO2 বা কঠিন CO2 কে আমরা কি বলি না এটিকে আমরা কি বলি ড্রাই আইসও বলি। এই কঠিন CO2 কে আমরা কি বলি ড্রাই আইস বলি, ঠিক আছে? তো এই কঠিন CO2 কি হয় না তরল না হয় সরাসরি গ্যাসে হয়ে যায়, গ্যাসে পরিণত হয়, ঠিক আছে? তো এটি করতে কত পরিমাণ চাপ লাগে না 1 atm বা 1 atmospheric প্রেসার হচ্ছে প্রেসার এর মধ্যে লাগে 1 atm atmospheric প্রেসার লাগে। এই প্রক্রিয়াকে কিনা ঊর্ধ্বপাতন বা সাবলিমেন্টেশন বলে। এই সাবলিমেন্টেশনের ফলে কি হয় যে কর্পূর দেখবে, কর্পূরের ক্ষেত্রে তোমরা দেখো কর্পূরকে জ্বালালে কি হয়, কর্পূর তো কঠিন, সেটাকে কি তোমরা কর্পূরের তরল কিছু দেখতে পাও, জ্বালালে সেটা কি সরাসরি গ্যাসে পরিণত হয়। তাহলে প্রথমে দেখো তিনটে ধাপ আছে, একটা হচ্ছে কি না আমাদের সলিড, তারপর হয় কি লিকুইড, তারপরে হয় আমাদের হচ্ছে গ্যাস। তো এই একটাই লিকুইড স্টেপটাকে স্কিপ করে সলিড থেকে ডাইরেক্ট একদম গ্যাস হয়ে যাচ্ছে। তো এই ধরনের প্রক্রিয়াকে আমরা কি বলি না সাবলিমেন্টেশন। সাবলিমেন্টেশন, ঠিক আছে? তো এই কঠিন CO2 এর ক্ষেত্রে সাবলিমেন্টেশনের জন্য কত প্রেসার লাগবে না এটি 1 atm প্রেসার লাগবে, ঠিক আছে? উইদাউট কামিং টু দ্য লিকুইড স্টেট। অপশন বি আমাদের রাইট আনসার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপর আমাদের পরবর্তী কি বলেছে না অবতল দর্পণে বক্রতা কেন্দ্র কোথায় অবস্থিত? ঠিক আছে, তো অবতল দর্পণে বক্রতা কেন্দ্র আমাদের কোথায় অবস্থিত? দেখো আমাদের দুটো মিরর হয়, ঠিক আছে? একটা হচ্ছে কিনা অবতল দর্পণ আর একটা হচ্ছে উত্তল দর্পণ, কনভেক্স মিরর বা উত্তল দর্পণ, আর একটা হচ্ছে কনকেভ মিরর বা অবতল দর্পণ, ঠিক আছে? তো এই দেখো এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের উত্তল দর্পণ আর কনভেক্স মিরর হচ্ছে অবতল দর্পণ। এক্ষেত্রে হচ্ছে আমাদের যে এখানে হচ্ছে দেখো সি মানে হচ্ছে কি সেন্টার অফ কার্ভেচার, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের কি প্রিন্সিপাল অ্যাক্সিস বলি এটাকে আমরা। আর আমাদের হচ্ছে এইরকম জায়গা মাঝামাঝি জায়গা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, আর পি বা পোল এর মধ্যখানে থাকে আমাদের হচ্ছে ফোকাস। তাহলে আমাদের কি বলেছে না বক্রতা কেন্দ্র কোথায় অবস্থিত? বক্রতা কেন্দ্র আমাদের কোথায় অবস্থিত না দেখো এটা হচ্ছে মিরর, মিররের তাহলে কোন দিকে অবস্থিত? সামনের দিকে অবস্থিত। তাহলে কি হবে এটা ইন ফ্রন্ট অফ দা মিরর। অপশন ডি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? যদি কনভেক্স মিররে বলতো তাহলে কি হয়ে যাবে এটা বিহাইন্ড দা মিরর আমাদের আনসার হয়ে যেত। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপর প্রশ্নটা কি বলেছে না রক্ত শরীরের বিভিন্ন অংশ থেকে কি না কার্বন ডাই অক্সাইড নিয়ে যায়, ঠিক আছে? রক্ত শরীরের বিভিন্ন অংশ থেকে কার্বন ডাই অক্সাইড নিয়ে কোথায় যায় না ইন্টেস্টাইনে যায় না অসোফেগাসে যায় না স্টোমাকে যায় না অ্যালভিওলাই যায়। তাহলে রক্ত কি শরীরের বিভিন্ন অংশ থেকে কার্বন ডাই অক্সাইড নিয়ে কোথায় যায় আমাদের ফুসফুসে যায়। ফুসফুসের কোথায় গিয়ে সেগুলো এক্সচেঞ্জ হয়? সেই কার্বন ডাই অক্সাইডের সঙ্গে অক্সিজেন কোথায় এক্সচেঞ্জ হয়? না আমাদের ফুসফুসে এক্সচেঞ্জ হয়। ফুসফুসে কোথায়? না অ্যালভিওলাই হয়। তাহলে আমাদের কি আনসার হয়ে যাবে? অ্যালভিওলাই, ঠিক আছে? তো অ্যালভিওলাইতে কি হচ্ছে আমাদের গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে, ঠিক আছে? ছোট ছোট বেলুনের মতন যেগুলো আছে আমাদের ফুসফুসের ভেতরে, তো সেইখানেই হচ্ছে আমাদের গ্যাসের এক্সচেঞ্জ গুলো হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এছাড়াও দেখো আমাদের এখানে কি ছিল না ইন্টেস্টাইন ওসোফেগাস স্টোমাক এগুলোর আমাদের কাজগুলো এগুলো দেখে নেবো। কি না ইন্টেস্টাইন কি না ইন্টেস্টাইন হচ্ছে কমপ্লিট ডাইজেশন অফ ফুড। ইন্টেস্টাইনে কি হয় না আমাদের ডাইজেশনের ফুডের ডাইজেশন হয়। আর স্মল ইন্টেস্টাইন বা সরু সরু যে নাড়িগুলো দেখতে পাচ্ছ সেগুলো কি না অ্যাবসর্ব নিউট্রিয়েন্ট, সেগুলো কি নিউট্রিয়েন্ট অ্যাবসর্ব করে। আর এই যে বড় পাড়া যেটা মোটা পাড়া দেখতে পাচ্ছ, মোটা পাড়াটা যেটা দেখতে পাচ্ছ সেটা কি করে না অ্যাবসর্ব কি লার্জ ইন্টেস্টাইন অ্যাবসর্ব ওয়াটার অ্যান্ড ফর্মস ফিসেস।
ঠিক আছে? আচ্ছা, আমাদের ওসোফেগাস রয়েছে। ওসোফেগাস মানে যে নালীটা দিয়ে খাবার যাচ্ছে, ঠিক আছে? বা খাদ্য নালী, সেটাকে আমরা কি বলছি? ওসোফেগাস। এটি কি করে না, ক্যারিজ ফুড ফ্রম মাউথ টু স্টোমাক, মানে হচ্ছে মুখ থেকে আমাদের স্টোমাক পর্যন্ত খাবার নিয়ে যায় কি আমাদের এই ওসোফেগাস। আর কি ফুড মুভস বাই পেরিস্টালিক মুভমেন্ট, খুব ইম্পর্টেন্ট এটা। ফুড কোন প্রসেসের নিচে যায় আমাদের মুখ থেকে, না পেরিস্টালিক মুভমেন্টে এটা নিচে যায়, ঠিক আছে? না নো ডাইজেশন টেক প্লেস হিয়ার, এই সময় কি না কোনো ডাইজেশন এখানে কি না টেক প্লেস হয় না। এই ওসোফেগাসে কোনো রকম কোনো প্রোটিন ফ্যাট বা কার্বোহাইড্রেট বলে কিছুই ডাইজেশন এখানে হয় না, ঠিক আছে? এরপর আমাদের কি আছে না স্টোমাক। স্টোমাক কি করে না স্টোরস ফুড টেম্পোরারি, এখানে ফুডটা কি কিছুক্ষণের জন্য এখানে সঞ্চিত থাকে। এই আমাদের স্টোমাক কি নির্গত করে না সিগারেট গ্যাস্ট্রিক জুস, ঠিক আছে? এইচসিএল আর এনজাইম, গ্যাস্ট্রিক জুস গুলো কি না এইচসিএল আর এনজাইম এখানে নিঃসরণ করে। এর ফলে কি বিং ডাইজেশন অফ প্রোটিন, ঠিক আছে? আর প্রোটিনের ডাইজেশন এই আমাদের এই স্টোমাক থেকে শুরু হয়, বুঝতে পেরেছো? আর অ্যালভিওলাই আমাদের কি না এক্সচেঞ্জ অফ গ্যাসেস টেক প্লেস, গ্যাসের যে কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেনের যে এক্সচেঞ্জ যে হয়, সেটা আমাদের কোথায় হয়? অ্যালভিওলাই হয়। আর অক্সিজেন এন্টার্স ব্লাড, সেখান থেকে কি অক্সিজেন আমাদের রক্তে এন্টার করে। আর কার্বন ডাইঅক্সাইড লিভস ব্লাড, কার্বন ডাইঅক্সাইড এখানেই আমাদের কি না ছেড়ে দেয় এখানেই, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্নটা আমাদের কি বলেছে না বৈদ্যুতিক বর্তনীতে যে হারে বিদ্যুৎ শক্তি ব্যবহার করা হয় তাকে কি বলে? দেখো, ইলেকট্রিক পাওয়ার। ইলেকট্রিক পাওয়ার কি না, আমরা ইলেকট্রিক পাওয়ার সম্বন্ধে কি জানি না, ইলেকট্রিক এনার্জি বাই টাইম, মানে নির্দিষ্ট টাইমে কতটা ইলেকট্রিক এনার্জি ট্রান্সফার হচ্ছে সেটাকে আমরা কি বলছি না ইলেকট্রিক পাওয়ার বলছি। আমাদের এখানে কি বলেছে বৈদ্যুতিক বর্তনীতে যে হারে বিদ্যুৎ শক্তি ব্যবহৃত হয়, তাহলে বিদ্যুৎ শক্তি ইলেকট্রিক এনার্জি যে হারে ব্যবহৃত হয় সেটাকে আমরা কি বলছি না পাওয়ার বলছি, ঠিক আছে? তাহলে এটাকে কি বলবো আমরা? অপশন বি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ইলেকট্রিক পাওয়ার, বুঝতে পেরেছো? আচ্ছা, কি এখানে লাইট কি হয়, বিদ্যুৎ বর্তনীতে কি হয় না পাওয়ারটা কিভাবে তৈরি হয় না লাইট প্লাস হিটে কনভার্ট হয়, ঠিক আছে? রেট অফ ডিসিপেশন অফ ইলেকট্রিক এনার্জি ইন এ সার্কিট, ঠিক আছে? আচ্ছা, এই ইলেকট্রিক পাওয়ারের ইউনিট কি না ওয়াট। আচ্ছা, ইলেকট্রিক এনার্জি কি না ইলেকট্রিক এনার্জি ইজ টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি ইউজড অর সাপ্লাইড, ইট ডাজ নট টেল হাউ ফাস্ট দ্য এনার্জি ইজ ইউজড। এর ইউনিট কি ইলেকট্রিক এনার্জি ইউনিট কি না জুল বা অর কিলোওয়াট আওয়ার, কেডব্লিউএইচ, ঠিক আছে? এছাড়া আছে পোটেনশিয়াল ডিফারেন্স। পোটেনশিয়াল ডিফারেন্স কি না পোটেনশিয়াল ডিফারেন্স মিনস দ্য এনার্জি গিভেন পার ইউনিট চার্জ, ইট হেল্পস ক্যারি যে কারেন্ট টু ফ্লো ইন এ সার্কিট। আর ইউনিট কি হচ্ছে ভোল্ট, মানে হচ্ছে এইখান থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় পর্যন্ত একটা চার্জকে মুভ করাতে যে শক্তিটা পরিমাণ দরকার হয় সেটাকে আমরা কি বলছি না পোটেনশিয়াল ডিফারেন্স, ঠিক আছে? এছাড়াও হিট এনার্জি আছে আমাদের। হিট এনার্জি কি না হিট এনার্জি ইজ ফর্ম অফ এনার্জি প্রডিউস ডিউ টু রেজিস্ট্যান্স ইন সার্কিট। সার্কিটের মধ্যে যে রেজিস্ট্যান্স হয় বা বাধা দেয় সেটার ফলে কি না হিট এনার্জি তৈরি হয়, ঠিক আছে? ইট ইজ রেজাল্ট অফ ইউজিং ইলেকট্রিক পাওয়ার নট দ্য রেট। আচ্ছা, হিট এনার্জি কি না হিট এনার্জি ইজ ফর্ম অফ ইলেকট্রিক এনার্জি প্রডিউস ডিউ টু রেজিস্ট্যান্স ইন এ সার্কিট, ঠিক আছে? ইউনিট হচ্ছে কি জুল। আচ্ছা, এরপরের প্রশ্নটা কি বলেছে না নিচের কোন জীব কুঁড়ি দ্বারা বংশ বিস্তার করে, ঠিক আছে? তো এই যে সেক্সুয়াল যে রিপ্রোডাকশন আছে সেই রিপ্রোডাকশনের আমরা ডিটেলস আগের ভিডিওতে যেটা বানিয়েছি 4 নম্বর লেকচারে, সেখানে তোমাদের এগুলো বিস্তারে আলোচনা করেছি। তো সেখান থেকেও তোমরা দেখে নেবে। আর এখানেও আমরা একটু আলাদাভাবে বিস্তারে আলোচনা করেছি, ঠিক আছে? তো সেটিকেও তোমরা দেখো। বলেছে কোন জীব কুঁড়ি দ্বারা বংশ বিস্তার করে, কোন জীব? তাহলে এখানে হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি হাইড্রা, ঠিক আছে? এই দেখো, এখানে যে অ্যাসেক্সুয়াল যে রিপ্রোডাকশন গুলো আছে সেগুলো কে কেমন ভাবে করে দেখবো আমরা। প্রথমে দেখো অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন যেগুলো আছে প্রথমে হয় কি না বাইনারি ফিশন, ঠিক আছে? বাইনারি ফিশন মানে কি এই যে একটা কোষ আছে সেই কোষ থেকে ভেঙে গিয়ে এই দেখো দুখানা কোষ তৈরি হয়ে যাচ্ছে, এখান থেকে ভেঙে যাবে, যে এটা একটা আলাদা কোষ এটাও একটা আলাদা কোষ, দুটো কোষ তৈরি হয়ে যাবে। এটাকে আমরা কি বলি না বাইনারি ফিশন। এটা কাদের মধ্যে হয় না অ্যামিবার মধ্যে এটি হয়, ঠিক আছে? তারপর আছে কি আমাদের মাল্টিপল ফিশন। মাল্টিপল ফিশন মানে কি একটা কোষ থেকে ভেঙে গিয়ে অনেকগুলো দেখো ছোট 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 কোষ তৈরি হয়ে যাবে। এই মাল্টিপল ফিশন কার মধ্যে হয় না প্লাজমোডিয়ামের মধ্যে হয়, খুব ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছো? তারপর হচ্ছে বাডিং বা এই কুঁড়ি তৈরি করা, এগুলো কাদের মধ্যে হয়? ইস্ট আর হচ্ছে হাইড্রা। এছাড়াও ইস্টের মধ্যে আরেকটা কি হয় না স্পোর্স ফর্মেশন, ঠিক আছে? মনে রাখবে ইস্টের মধ্যে আরেকটা কি হয় না স্পোর্স ফর্মেশনের মাধ্যমেও ইস্টের মধ্যে হয়, ঠিক আছে? আর বাডিং থাকার মধ্যে ইস্ট আর হাইড্রা দেখো ছোট ছোট কুঁড়ি তৈরি করবে, সেই কুঁড়িটা আলাদা হয়ে গিয়ে নতুন আবার কোষ তৈরি করবে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে কি ফ্রেগমেন্টেশন। এই যে ফ্রেগমেন্টেশন স্পাইরোগাইরা, স্পাইরোগাইরার মধ্যে কি হয় না ফ্রেগমেন্টেশন, ঠিক আছে? আর রিজেনারেশন, রিজেনারেশন কি মানে এই পার্ট গুলোকে আলাদা আলাদা ভাবে কেটে দিলে এই আলাদা আলাদা পার্ট থেকে আলাদা আলাদা কোষ তৈরি হয়ে যাবে। রিজেনারেশন কাদের মধ্যে হয় না প্ল্যানেরিয়া, ঠিক আছে? আর ভেজিটেটিভ প্রোপাগেশন বা ভেজিটেটিভ প্রোপাগেশন কাদের মধ্যে হয় না পটাটো, রোজ, সুগার কেন, মানে হচ্ছে পটাটো, আলু, ঠিক আছে? তারপর হচ্ছে গোলাপ, তারপর হচ্ছে আমাদের কি না আখ, এগুলোর মধ্যে কি হয় না ওই কিছুটা পার্ট আমরা কেটে কেটে দিয়ে লাগিয়ে দিই, তো সেখান থেকে নতুন গাছ তৈরি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ভেজিটেটিভ প্রোপাগেশন কাদের মধ্যে হয় না পটাটো, রোজ, সুগারকেন এদের মধ্যে হয়, ঠিক আছে? এছাড়া এরপর আমাদের কি আছে
এরপর আমাদের কি আছে না সেক্সুয়াল রিপ্রোডাকশন, ঠিক আছে? তো সেক্সুয়াল রিপ্রোডাকশন, এই সেক্সুয়াল রিপ্রোডাকশন যেটা আছে সেটা কিভাবে হয়? এর মধ্যে ইনভলভ টু প্যারেন্টস, এর মধ্যে দুটো প্যারেন্ট থাকে, একটা হচ্ছে মেল আর একটা হচ্ছে ফিমেল। আর এখানে গ্যামেটস ইনভলভ, গ্যামেটস ইনভলভ কি না স্পার্ম, গ্যামেট হিসাবে কি কি থাকে না মেলের ক্ষেত্রে স্পার্ম আর ফিমেলের ক্ষেত্রে কি থাকে এগ। আর এদের মধ্যে এই স্পার্ম আর এগের মধ্যে কি হয় না ফার্টিলাইজেশন হয়। ফার্টিলাইজেশন কি না ফিউশন অফ গ্যামেটস, এই গ্যামেটস এর মিলনটাকে বলে ফার্টিলাইজেশন। আর এর মধ্যে কি হয় না প্রোডিউস ভ্যারিয়েশন ইন অফস্প্রিং, যে নতুন যে প্রজন্মটা হবে তার মধ্যে কি না ভ্যারিয়েশনস লক্ষ্য করা যায়, ঠিক আছে? আচ্ছা, কি হয় না স্পার্ম আর এগ, এই যে এটা হচ্ছে আমাদের এগ আর এই যে স্পার্ম যাচ্ছে, স্পার্ম আর এগের মিলন হচ্ছে, এখানে কিছু ফার্টিলাইজেশন হচ্ছে, ফার্টিলাইজেশন ফিউশন অফ গ্যামেটস হচ্ছে, ঠিক আছে? ফার্টিলাইজেশন অকার্স ইনসাইড ফিমেল বডি, ফার্টিলাইজেশন কোথায় হয়? ফিমেল বডির মধ্যে হয়, ঠিক আছে? আমরা যদি সেক্সুয়াল রিপ্রোডাকশন, ঠিক আছে, প্ল্যান্টস এর ক্ষেত্রে দেখি তাহলে কি না এর মধ্যে মেল পার্ট থাকে কি স্টিমেন্স আর অ্যান্থার হচ্ছে আমাদের কি ফিমেল পার্ট হিসেবে থাকে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ফিমেল পার্ট আর এটা হচ্ছে আমাদের এইগুলো হচ্ছে পুংকেশর গুলো হচ্ছে আমাদের মেল পার্ট, ঠিক আছে? তো পলিনেশনের মধ্যে কি হয়? পলিনেশন হয় ট্রান্সফার পলেন ফ্রম যে অ্যান্থার টু স্টিগমা, ঠিক আছে? অ্যান্থার হচ্ছে আমাদের মেল পার্ট আর স্টিগমা হচ্ছে আমাদের কি ফিমেল পার্ট। তো এই অ্যান্থার থেকে স্টিগমাতে হচ্ছে আমাদের পলেন গ্রেনস গুলো ট্রান্সফার হয়, তারপরে কি সেলস পলিনেশন হয়, আমাদের সেম ফ্লাওয়ার আর প্ল্যান্টের মধ্যে হয়, বা ক্রস পলিনেশন ডিফারেন্ট ফ্লাওয়ার্স এর মধ্যেও হয়, ঠিক আছে? আর আমাদের হিউম্যানের মধ্যে অ্যানিমালের মধ্যে কি হয় না সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন হিউম্যানস, কি হয় না মেলের মধ্যে কি টেস্টিস থাকে, টেস্টির মধ্যে আমাদের কি থাকে না স্পার্ম থাকে, সেই স্পার্ম ডাক সেখান থেকে স্পার্ম, সেই স্পার্ম থেকে হচ্ছে পেনিস, পেনিস থেকে হচ্ছে কোথায় যায় না ভাজাইনাতে যায়, ঠিক আছে? ফার্টিলাইজেশন অকার্স ইনসাইড দ্য ফিমেল বডি ইন ফ্যালোপিয়ান টিউব, ঠিক আছে? এবার হচ্ছে ফার্টিলাইজেশনটা কোথায় হয় ফিমেল বডিতে? ফ্যালোপিয়ান টিউবে হয়, ঠিক আছে? আচ্ছা, এরপর আমাদের প্রশ্নটা কি বলেছেন? একটি চলমান বস্তু প্রতি সেকেন্ডে সরল সরল পথে 10 মিটার দূরত্ব অতিক্রম করে। প্রতি সেকেন্ডে 10 মিটার। আমার প্রথমে 10 মিটার যাচ্ছে, ঠিক আছে? তারপরের 10 সেকেন্ড, তারপরের সেকেন্ডে কি না পরের সেকেন্ডে এখানে 1 সেকেন্ড, তারপরের 1 সেকেন্ডে আবার কত যাচ্ছে 10 মিটার, ঠিক আছে? তারপরের 1 সেকেন্ডে আবার যাচ্ছে 10 মিটার, এরকম ভাবে যাচ্ছে, ঠিক আছে? এই ধরনের গতিকে কি বলে? এ দেখো, এই একটা গাড়ি আছে, প্রথমে এখান থেকে এতটা যাচ্ছে কত 10 মিটার যাচ্ছে কত 1 সেকেন্ডে, তারপর আবার এখান থেকে 10 মিটার যাচ্ছে 1 সেকেন্ডে, এখান থেকে 10 মিটার যাচ্ছে 1 সেকেন্ডে, ঠিক আছে? তাহলে এই ধরনের মোশনটাকে আমরা কি বলি? না একই সময় যদি একই দূরত্ব অতিক্রম করে সেটাকে আমরা কি বলি? ইউনিফর্ম মোশন, ঠিক আছে? তাহলে আমাদের অপশন ডি রাইট অ্যান্সার হয়ে যাবে। এই ধরনের গতিকে আমরা কি বলছি? না ইউনিফর্ম মোশন বলছি, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, তারপরের প্রশ্ন আমাদের কি বলেছে দেখবো। পরের প্রশ্ন হচ্ছে রিফ্লেক্স আর্ক স্নায়ুতন্ত্রের কোন অংশে গঠিত হয়, ঠিক আছে? তো রিফ্লেক্স আর্কটা কি? রিফ্লেক্স আর্ক হচ্ছে কিনা ন্যাচারাল পাথওয়ে দ্যাট কন্ট্রোলস রিফ্লেক্স, ঠিক আছে? তো রিফ্লেক্সটা কি করছে না ধরো এই দেখো, প্রথমে এখানে দেখো আগুন জ্বলছে, তো ধরো আগুনের কাছে আমাদের হাত চলে এলো, তো হাত যখনই চলে এলো হাতের মধ্যে আমাদের কিন্তু স্নায়ুতন্ত্র আছে, সেই স্নায়ুটা তথ্য বহন করে কোথায় নিয়ে গেল আমাদের না স্পাইনাল কর্ডে নিয়ে গেল। তো স্পাইনাল কর্ড থেকে তারপরে কি না তথ্যটা তারপরে কোথায় যাচ্ছে সেটা না আমাদের হাতের পেশি মাসেলে চলে যাচ্ছে স্নায়ুতন্ত্রের মাধ্যমে। তারপরে চলে যাওয়ার ফলে কি স্নায়ুতন্ত্র কি করছে না আমাদের স্পাইনাল কর্ড কি বলছে না হাতের পেশিকে না হাতটাকে এখান থেকে সরিয়ে নাও, তো তখনই হাতটা আমাদের রিফ্লেক্স করে যাচ্ছে সেইখান থেকে বা অ্যাকশন হচ্ছে, ঠিক আছে? তো এই ধরনের জিনিসটাকে আমরা কি বলি না রিফ্লেক্স অ্যাকশন, ঠিক আছে? তো এই রিফ্লেক্স অ্যাকশনে তাহলে কোথায় হয় না এটি হয় হচ্ছে আমাদের স্পাইনাল কর্ডে, বুঝতে পেরেছো? পরের প্রশ্নটা কি বলেছে দেখবো। বলেছে কি না একটি গাড়ি একই দিকে ক্রিয়াশীল বল এফ এর প্রভাবে নির্দিষ্ট দূরত্ব এস অতিক্রম করলে কৃতকার্য কত হবে? কৃতকার্য বা ডাব্লিউ সমান আমরা কি জানি? এফ ইন্টু এস, মানে হচ্ছে ক্রিয়াশীল বল গণিতক সরণ, ঠিক আছে? এফ ইন্টু এস, আমাদের অপশন বি রাইট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তারপর প্রশ্নটা আমাদের কি বলেছে নিচের কোন উদ্ভিদে বিচিত্র রঙের পাতা দেখা যায়? কিসের মধ্যে? ব্যানানা, ঠিক আছে? দেখো এটা হচ্ছে আমাদের ব্যানানা বা কলা পাতা, তারপর হচ্ছে নিম, এটা হচ্ছে আমাদের নিম পাতা, তারপর হচ্ছে ক্রোটন, ক্রোটন হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে ক্রোটন, তারপর হচ্ছে রোজ, এটা হচ্ছে রোজ, ঠিক আছে? আমাদের প্রশ্নটা কি বলেছে না বিচিত্র রঙের পাতা কার মধ্যে দেখা যায়? দেখো এটার মধ্যে দেখা যায় ক্রোটন, ঠিক আছে? তাহলে আমাদের অপশন সি রাইট অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্নটা কি বলেছে না স্প্যাটুলায় ন্যাপথলিন জ্বালালে কি শিখা পাওয়া যায়? ন্যাপথলিন জ্বালালে কি হবে? না দেখো ন্যাপথলিন ইজ এ কার্বন রিচ অর্গানিক কম্পাউন্ড, ন্যাপথলিনের মধ্যে কি আছে না কার্বন আছে প্রচুর পরিমাণে। তো হোয়েন ইট বার্নস ইন এয়ার, যখন এটিকে বায়ুর মধ্যে পোড়ানো হবে
কমপ্লিট কম্বাসন ডাজ নট অকার, ঠিক আছে, কমপ্লিট কম্বাসন এর মধ্যে হবে না। এর ফলে কি হবে, ডিউ টু ইনকমপ্লিট কম্বাসনের জন্য কি হয়ে যাবে, আনবার্ন কার্বন, যে কার্বন গুলো পুড়বে না সেই পার্টিকেল গুলো এখানে তৈরি হবে। আর এই পার্টিকেল গুলো কি না গ্লোয়িং করবে, না এগুলো উজ্জ্বল ভাবে জ্বলবে। আর কার্বন পার্টিকেলস মেক ফ্লেম ইয়েলো, সেই ফ্লেমটা একটু ইয়েলো করবে আর স্মোকি করবে, ধোঁয়া ধোঁয়া করে দেবে। তো দিস টাইপ অফ ফ্লেম ইজ কল্ড কি, সুথি ফ্লেম, ঠিক আছে। তো সুটি ফ্লেম এগুলোকে বলে। তাহলে আমাদের কি তৈরি করবে না, সুটি ফ্লেম বা কালিযুক্ত শিখা তৈরি করবে, ঠিক আছে। তাহলে ন্যাপথলিনকে জ্বালালে কি পাওয়া যাবে, শিখা, না কালিযুক্ত শিখা পাওয়া যাবে। আচ্ছা, পরের প্রশ্ন আমাদের কি বলেছে, না জাইলেম টিস্যুর কোন উপাদানগুলি পরস্পর যুক্ত হয়ে পরিবাহী চ্যানেল গঠন করে, ঠিক আছে। তো পরিবাহী চ্যানেল কোন কোন টিস্যু মিলে গঠিত করে, না ভিসেলস আর ট্র্যাকিড, ঠিক আছে। তো আমরা এবার দেখে নেবো জাইলেম টিস্যু গুলো কি কি। দেখো, জাইলেম টিস্যুগুলোর মধ্যে কি কি আছে, জাইলেম ইজ এ টিস্যু ইন প্ল্যান্ট দ্যাট ট্রান্সপোর্ট ওয়াটার অ্যান্ড মিনারেলস ফ্রম রুট টু লিভ। আচ্ছা, জাইলেম টিস্যু কি করে, এই যে রুট থেকে কি করে না হচ্ছে ওয়াটার আর কি মিনারেলসকে আমাদের এই ওপরের দিকে এই পাতার মধ্যে পৌঁছায়, ঠিক আছে। তাহলে কি প্রোভাইডস মেকানিক্যাল সাপোর্ট টু দ্য প্ল্যান্ট, এই জাইলেম টিস্যুটা এছাড়াও কি করে না গাছকে আমাদের কি না মেকানিক্যাল শক্তি প্রদান করে, ঠিক আছে। জাইলেম হ্যাজ ফোর মেন এলিমেন্ট, এই জাইলেম টিস্যুর চারটে মেন পার্ট থাকে, কি কি, ট্র্যাকিডস, ভিসেলস, জাইলেম ফাইবার আর কি জাইলেম প্যারেনকাইমা। বুঝতে পেরেছো? তো এই ট্র্যাকিডসটা কি না, ট্র্যাকিডস হচ্ছে আর কি লং টিউব লাইক সেলস। আচ্ছা, ভিসেলসটা কি হলো টিউব লাইক সেল। আচ্ছা, তারপরে কি জাইলেম ফাইবার কি হলো টিউব জয়েন্ট এন্ড টু এন্ড জয়েন্ট থাকে। আর জাইলেম প্যারেনকাইমা কি থিন ওয়ার্ল্ড লিভিং সেলস, ঠিক আছে। তো ইন্টারকানেক্টেড ওয়াটার কন্ডাক্টিং চ্যানেলস, দে ফর্ম ইন্টারকানেক্টেড চ্যানেলস আর ওয়াটার ইজ কন্ডাক্টেড থ্রু দিস চ্যানেলস, ঠিক আছে। তো আমার প্রশ্নে কি জিজ্ঞাসা করেছিল না, জাইলেম টিস্যু কোন উপাদানগুলি পরস্পর যুক্ত হয়ে পরিবাহী চ্যানেল যুক্ত করে। তাহলে পরস্পর যুক্ত হয়ে কে কে তৈরি করে, না আমাদের ট্র্যাকিড আর হচ্ছে কে না ভিসেলস আর হচ্ছে আমাদের ট্র্যাকিড, ঠিক আছে। তো ভিসেলস আর হচ্ছে ট্র্যাকিড এরা পরস্পর যুক্ত হয়ে কি করে না লং চেন তৈরি করে, সেই চেনের মাধ্যমে কি করে না এই জল জল এবং এগুলোকে পরিবহন করে। বুঝতে পেরেছো? এছাড়া আমাদের কি আছে না ফ্লোয়েম টিস্যু, ঠিক আছে। ফ্লোয়েম টিস্যু কি না, ফ্লোয়েম ইজ এ টিস্যু ইন প্ল্যান্টস দ্যাট ট্রান্সপোর্ট ফুড, এটা ট্রান্সপোর্ট করে ফ্রম লিভস টু আদার পার্ট, মানে গাছের পাতা থেকে অন্যান্য পার্টে এটিকে নিয়ে যায়। এছাড়াও কি করে না অলসো প্রোভাইড মেকানিক্যাল সাপোর্ট টু দ্য প্ল্যান্ট, এছাড়াও কি না মেকানিক্যাল সাপোর্ট প্রোভাইড করে প্ল্যান্টকে, ঠিক আছে। তো এরও চারটি পার্ট আছে, কি কি না হচ্ছে সিভ টিউব, কম্পেনিয়ন সেল আর হচ্ছে কি ফ্লোয়েম ফাইবারস আর ফুল ফ্লোয়েম প্যারেনকাইমা। বুঝতে পেরেছো? সিভ টিউব কি, এগুলো হচ্ছে সিভ টিউব, এটা কি লং সাব লাইক, এটা হচ্ছে সাবের মতন। আর হচ্ছে কি কম্পেনিয়ন সেল কি হলো টিউব লাইক জয়েন এন্ড টু এন্ড। আর ফ্লোয়েম ফাইবারস কি না থিক ওয়াল ডেড সেল এরা। আর ফ্লোয়েম প্যারেনকাইমা কি না থিক ওয়াল লিভিং সেল, ঠিক আছে। তো ইন্টারকানেক্টেড ওয়াটার কন্ডাক্টিং চ্যানেলস, ফুড ইজ ট্রান্সপোর্ট থ্রু দিস চ্যানেলস, ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, ঠিক আছে। তো তোমরা এগুলো ভালো করে দেখতে থাকো, আর আশা করছি তোমাদের 13 তারিখ থেকে যে এলপির এক্সাম আছে সেগুলো ভালোই হবে। তো বেস্ট অফ লাক তার জন্য, ঠিক আছে। থ্যাংক ইউ।